বর্তমানে লন্ডন সফরে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লন্ডনে এক ইভেন্টে তাকে এক সঞ্চালক কালকে বলেন, ভারতবর্ষের জিডিপি বর্তমানে ব্রিটেনকেও ক্রস করে গেছে, কারণ এই জিডিপির তালিকায় ব্রিটেন আছে 6 নম্বরে। কিছুদিনের মধ্যেই ভারত জিডিপির তালিকায় 3 নম্বরে চলে যাবেন এবং 2060 সালের মধ্যে অনুমান করা যায় জিডিপির তালিকায় 1 নম্বর জায়গা ভারতবর্ষের হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা কি বলেন? পাল্টা বলেন, আই উইল ডিফার দ্যাট। India has already overtaken the UK. We are now the sixth largest economy. India is the fifth largest economy. Soon it will be the third largest economy in the world. By 2060, I predict it will be the #1 economy in the world. And India as a country. So I will defer that. So I will defer that. এবার দেখুন, আপনার সঙ্গে আমাদের দেশের যে শাসনে যে পার্টি আছে তার বিরোধিতা থাকতেই পারে, কিন্তু মনে রাখতে হবে কোনো একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে ইন্টারনাল পলিটিক্স এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স একই সঙ্গে চলতে পারে না। কারণ এই সকল ইভেন্টে যখন আপনি কোনো কথা বলবেন, আপনার কথা হতে হবে তথ্য ভিত্তিক। আজকের এই প্রতিবেদন শেষ অবধি যদি দেখেন তাহলে বুঝবেন আইএমএফ এর তথ্যের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই ডিফার করার মধ্যে বিস্তর ফারাক আছে। কারণ এই আইএমএফ এর তালিকা কিন্তু প্রকাশ করা হয়েছে এই সপ্তাহে। অর্থাৎ সঞ্চালক যে কথাগুলো সেদিন বলেছিলেন, মানে কালকে যে কথাগুলো বলেছিলেন, তার পিছনে রয়েছে আইএমএফ এর তথ্য, এবং মুখ্যমন্ত্রী যেভাবে ডিফার করেছেন তার পিছনে অন্তত কোনো লজিক আছে বলে আমার মনে হয়নি। আইএমএফ এই সপ্তাহে একটি তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় তারা কি বলেছেন? সেই তালিকায় বলেছেন ভারতবর্ষ একমাত্র দেশ যার জিডিপি শেষ 10 বছরে 105% বৃদ্ধি পেয়েছে। দেখুন, আমি আমার প্রত্যেকটি কথার সঙ্গে ডকুমেন্ট অ্যাটাচ করে দিচ্ছি। আমার কথা যদি আপনারা বিশ্বাস না করেন, আপনারা সেই পার্টিকুলার ডকুমেন্টে যান এবং আপনারা সে বিষয়ে গভীরভাবে পড়াশোনা করুন। আপনার সরকারে থাকা কোনো দলকে আপনি সমর্থন করতে নাই পারেন, কিন্তু আইএমএফ এর তালিকাকে কি আপনি অস্বীকার করতে পারবেন? এই প্রশ্ন কিন্তু দর্শকদের উদ্দেশ্যে আমি রাখলাম। ইন্ডিয়ার জিডিপি বর্তমানে তারা বলছেন সেই জিডিপি পৌঁছেছে $4.3 ট্রিলিয়ন, এবং এই পার্টিকুলার অ্যামাউন্টটা 2014তে যা ছিল সেই 10 বছরে 2024-এ 105% বেড়েছে, এবং 2024-এর অক্টোবরে যা ছিল সেইখান থেকে 2025-এর মার্চে এসে সেই বৃদ্ধির পরিমাণও কিন্তু অনেকটা কিছুটা চোখ ধাঁধানো। আইএমএফ এর রিপোর্টে বলা হচ্ছে, যদি এই ধরনের গ্রোথ ভারতের ইকোনমিক্যাল এই স্ট্রাকচারে বজায় থাকে, তাহলে অচিরেই ভারতবর্ষ জাপানকে সরিয়ে 4 নম্বর জায়গায় চলে আসবে, এবং কিছুদিনের মধ্যে তারা জার্মানিকেও সরিয়ে 3 নম্বর তালিকাতে জায়গাতে চলে আসবে। কি বলা হচ্ছে তথ্যে? তারা বলছেন অক্টোবর 17, 2024-এ তারা বলেছিল এই পৃথিবীতে বর্তমানে লার্জেস্ট ইকোনমি হলো জাপান এবং জার্মানির, কিন্তু তথ্য বলছে শেষ কয়েক মাসে ইন্ডিয়ান জিডিপি গ্রোথ হয়েছে 6.5%, ঠিক যেখানে জাপানের জিডিপি গ্রোথ হয়েছে মাত্র 0.3%। অর্থাৎ ভারতবর্ষের উপরে এই মুহূর্তে যে রাষ্ট্রটি আছে তার জিডিপি গ্রোথ কোনো না কোনো কারণে কিন্তু স্থগিত হয়ে গেছে, যা ভারতের ক্ষেত্রে হয়নি। ভারতের জিডিপি গ্রোথ কিছুটা কমলেও জাপানের সঙ্গে যদি তুলনা করেন তাহলে দেখবেন এখনো কিন্তু গ্রোথ 6%-এর উপরে বেশি আছে। অক্টোবর নভেম্বরে তারা তালিকা প্রকাশ করে বলেছিল বর্তমানে ভারতবর্ষের জিডিপির পরিমাণ $3.89 ট্রিলিয়ন। এটা কিন্তু অক্টোবর নভেম্বরে। আর মার্চে 2024-25-এ তারা কি বলছেন? তারা বলছেন এই মুহূর্তে ভারতবর্ষের জিডিপি $4.270 ট্রিলিয়ন। অর্থাৎ 3.89 থেকে 4.27, এই যে হিউজ গ্রোথটা শেষ 6 থেকে 7 মাসে হয়েছে, তা বিশ্বের আর কোনো দেশের কাছে কিন্তু হয়নি, এবং এটা অভূতপূর্ব। পরবর্তীকালে শেষ 10 বছরের একটা তথ্য তারা প্রকাশ করেছে। তারা কি বলছে? তারা বলছে ভারতবর্ষে শেষ 10 বছরে এই জিডিপির গ্রোথ হয়েছে 105%, যা আমেরিকা এবং চীনেরও কিন্তু হয়নি। আমেরিকার শেষ 10 বছরে গ্রোথ হয়েছে 66%, অর্থাৎ 66%। দেখুন, আমি যে কথাগুলো বলছি তার সপক্ষে আমি আবার বলছি, আমি ডকুমেন্ট অ্যাটাচ করে দিচ্ছি, এবং আপনারা ওই ডকুমেন্টগুলো গুগলে সার্চ করেও এ বিষয়ে বিস্তারিত পড়াশোনা করতে পারেন। এটা কোনো রাজনৈতিক দলকে প্রমোট করার কিন্তু এই ভিডিও নয়। আমি শুধু তথ্যগুলো পরপর সাজিয়ে আপনাদের সামনে রাখছি। আপনারা বুঝবেন আইএমএফ এর তথ্য ভুল নাকি কালকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তথ্য বলেছেন বা যেভাবে ডিফার করেছেন সেইটা ঠিক।
চায়নার যদি জিডিপি গ্রোথ দেখেন তাহলে দেখবেন 10 বছরে আইএমএফ বলছে এই গ্রোথের পরিমাণ 44%। অর্থাৎ এই রিপোর্টে বলা হচ্ছে ভারতবর্ষের একমাত্র 10 বছরের গ্রোথ 10 গুণ বেড়েছে, যা বিশ্বের আর কোনো দেশের মানে বাড়েনি। তাহলে কালকে সঞ্চালক যে বলেছেন 2060 সালে ভারত এই বিশ্বের জিডিপির তালিকায় 1 নম্বরে চলে আসবে, এর কারণটা হলো এই আইএমএফ এর তালিকা। অর্থাৎ লন্ডনের ইভেন্টের যে হোস্ট ছিলেন তিনি অত্যন্ত পড়াশোনা করে বসেছিলেন এবং তিনি তালিকা নিয়ে বসেছিলেন, সঠিক তথ্য নিয়ে বসেছিলেন, কারণ এই তথ্য প্রস্তুত করে আইএমএফ। আইএমএফ কে ছাড়িয়ে যাওয়ার ক্ষমতা আমার মনে হয় বাংলার মুখ্যমন্ত্রী কেন আমাদের কারোরই নেই, কারণ এই তালিকার উপর ওনার উপরই ডিপেন্ড আমাদের করতে হয়। পরবর্তীকালে 2032 সালে এই তথ্য বলছে 2032 সালে ভারতবর্ষের যে জিডিপির পরিমাণ তা গিয়ে পৌঁছাতে পারে $10 ট্রিলিয়ন। অর্থাৎ এই মুহূর্তে ভারতবর্ষের যে জিডিপি সে $4.27 ট্রিলিয়ন থেকে 2032-এ অর্থাৎ আগামী 7 বছরের মধ্যে তা গিয়ে পৌঁছাবে $10 ট্রিলিয়ন। এই রকম অভূতপূর্ব উন্নতি জাপান এবং জার্মানি কারোরই থাকবে না। তার জন্যই কালকে হোস্ট বলেছিলেন আমাদের এই জিডিপি তালিকায় আমরা জার্মানিকে সরিয়ে 3 নম্বর জায়গায় খুব তাড়াতাড়ি চলে আসব। এবার আপনারা অনেকেই প্রশ্ন করবেন জাপানে এমন কি হলো যে যার জন্য ভারত এই জাপানকে 3 মাসে ওভারটেক করতে পারে বলে বলছেন। এখানে বিস্তারিত এই রিপোর্টও কিন্তু লেখা আছে, আমি সবিস্তারে আপনাদের বলছি না, আমি শুধু একটা দুটো পয়েন্ট আপনাদের বলে রাখার প্রয়োজন বলে মনে করছি বলে বলছি। দেখুন, এরা বলছে জাপানের যে বর্তমান কারেন্সি ইয়ামেন তার ভ্যালু নাকি আন্তর্জাতিক বাজার মূল্য থেকে অত্যন্ত তাড়াতাড়ি কমতে শুরু করেছে, যা জাপান সরকার কিন্তু কোনোভাবেই আটকাতে পারছে না। পাশাপাশি এই জাপান সরকার মাইনরিটির সরকার, ফলে সেক্ষেত্রে একাধিক ডিসিশন মেকিং এ যেরকম এরা সিদ্ধান্ত নিচ্ছে তা নাকি আন্তর্জাতিক স্তরে কিছুটা খাপ খাওয়াতে তারা পারছে না। এরকম একাধিক কারণ তারা উল্লেখ করেছে, তবে আজকের বিষয়বস্তু সেটা নয়। কিন্তু নিঃসন্দেহে কালকে আইএমএফ এর পক্ষ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে আমার মনে হয় সমস্ত ভারতীয়দেরই এই তালিকা নিয়ে চর্চা করা উচিত। এবার আরো একটা কথা বলি, এই তালিকা যখন প্রকাশ করা হয়েছে ঠিক তখনই ভারত সরকারের পক্ষ থেকে আমেরিকাকে এক পাল্টা পদক্ষেপ তারা নেওয়া হয়েছে। কি বলা হয়েছে কালকে আমেরিকার দিকে, এই মুহূর্তে ভারত এবং আমেরিকার নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব কিন্তু চরমে, অন্তত ট্রেড ওয়ারকে কেন্দ্র করে। অন্য সব জায়গায় ভারত এবং আমেরিকা কিন্তু একত্রে একসঙ্গে চলছে, সহাবস্থান দেখাচ্ছে এবং অত্যন্ত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক মেনটেন করছে। কিন্তু ইন টার্মস অফ ট্রেড ওয়ার, অর্থাৎ ভারতবর্ষকে উনি যেভাবে ডোনাল্ড ট্রাম্প যেভাবে ট্যারিফ যুদ্ধে ভাসাতে চাইছেন তা ভারতবর্ষের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং। কালকে কোথাও না কোথাও মনে হয়েছে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভারতের বিপক্ষে 2রা এপ্রিল থেকে কোনো কড়া রেসিপ্রোকাল ট্যারিফ লাগাবেন না। আবার কখনো মনে হচ্ছে ভারতবর্ষ যেভাবে পাল্টা দেওয়ার চেষ্টা করছে হয়তো ভারতবর্ষ এবার এই আমেরিকার এই রকম উদাসীন মনোভাবকে আর সহ্যই করবে না। কালকে ভারতবর্ষের পক্ষ থেকে কি জানানো হয়েছে, ভারতবর্ষের পক্ষ থেকে জানানো হয়েছে ভারত সরকার কোনোভাবেই এগ্রিকালচার প্রোডাক্টের উপর ট্যারিফ কমাবে না। অর্থাৎ আমেরিকা বারংবার করে ভারতকে রিকোয়েস্ট করেছিল যে ভারত এই মুহূর্তে সব থেকে বেশি ট্যাক্স নিচ্ছে এগ্রিকালচার প্রোডাক্টে, সেটা যদি একটু কমিয়ে দেওয়া হয় তাহলে ভারতের মার্কেটে আমেরিকান এগ্রিকালচার মানে যারা কোম্পানি আছে তারাও ব্যবসা বাণিজ্য করতে পারবে। কিন্তু ভারত পাল্টা এখানে খুব সুন্দর একটা যুক্তি দিয়েছে। ভারত বলেছে আমরা কেন এগ্রিকালচার প্রোডাক্টের উপর ট্যাক্স কমাবো, যেখানে আমাদের দেশের প্রধান উপার্জন আসে কৃষি কাজ থেকে, যেখানে ভারতের কৃষকরা হলো আমাদের দেশের সম্পদ। আমি যদি আমেরিকার মার্কেটটাকে এই ভারতের বাজারের জন্য খুলে দিই, ট্যাক্স কমিয়ে দিই, তাহলে আমাদের এই কৃষকরা যেরকম প্রোডাক্ট তৈরি করছে তাদের ভবিষ্যৎ এক বিপদে পড়তে পারে। তার জন্য কালকে ভারত সরকার পরিষ্কারভাবে বলেছে এগ্রিকালচার প্রোডাক্টের উপর ভারত সরকার কোনোভাবে ট্যাক্স কমাবে না। তথ্য কি বলছে, তথ্য বলছে এই মুহূর্তে ভারত সরকার আমেরিকার এগ্রিকালচার যে প্রোডাক্ট ভারতবর্ষে আসে তার উপর 37.66% ট্যাক্স লাগু করে। পরবর্তীকালে অটোমোবাইলস যত রকম প্রোডাক্ট আসে, বিভিন্ন গাড়ি আসে, তার উপর ভারত সরকার এই মুহূর্তে 24.14% ট্যাক্স নেয়। ডায়মন্ড গোল্ড, এরপরে ভারতবর্ষ আমেরিকার ডায়মন্ড গোল্ডের উপর 15.45% ট্যাক্স নেয়। পরবর্তীকালে টেক্সটাইল এবং ক্লথ অর্থাৎ জামা কাপড়, যত আমেরিকান কোম্পানি ভারতের মার্কেটে জামা কাপড় বিক্রি করে তাদেরকে 10.37% ট্যাক্স দিতে হয় ভারত সরকারকে।
ভারত বলছে আমি যদি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হয় আমি সমস্ত জায়গায় নেগোশিয়েট করতে পারি, কিন্তু এগ্রিকালচার প্রোডাক্টের উপর আমি নেগোশিয়েট করব না, কারণ এগ্রিকালচার প্রোডাক্টের উপর বেস করে ভারতবর্ষের ম্যাক্সিমাম কৃষকরা কিন্তু বেঁচে আছে। কিছুদিন আগে নেদারল্যান্ডের সঙ্গে যখন ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিয়ে কথা হয়েছিল, কিংবা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডের সঙ্গে কথা হয়েছিল, তখন ওরা ভারতবর্ষকে রিকোয়েস্ট করেছিল আপনি প্লিজ ডেয়ারি প্রোডাক্টের উপর ট্যাক্সটা কমান, তাহলেই আমাদের পক্ষে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে সুবিধা হবে। ভারতবর্ষ বলেছিল ডেয়ারি প্রোডাক্ট হলো ভারতবর্ষের খুব সেন্সিটিভ একটা ইস্যু, আমরা সে বিষয়ে ট্যাক্স কমাতে পারবো না। অর্থাৎ কালকে আমেরিকাকে এই ধরনের রিপ্লাই দিয়ে ভারতবর্ষ অন্তত বুঝিয়ে দিয়েছে ট্যাক্স কমাক বা বাড়াক যাই হোক, আগে ভারতীয়দের স্বার্থের কথা ভারত সরকার অন্তত এই ধরনের পলিসিতে, ফরেন পলিসিতে ভাববে। সেখানে কৃষক বা কৃষিজাত দ্রব্যের ট্যাক্স কমিয়ে দেওয়া কিংবা ডেয়ারি প্রোডাক্টস এর উপর ট্যাক্স কমিয়ে দেওয়া নিঃসন্দেহে ভারতীয়দেরও কিন্তু বাজার নষ্ট করতে পারে, সেখানে ভারত সরকার কোনো রকম নমনীয় মনোভাব দেখাবে না। অর্থাৎ এই ট্রেড ওয়ারের মাঝে, এই রকম শুল্ক নিয়ে যুদ্ধের মাঝে ভারত সরকার আমেরিকাকে পাল্টা দেওয়ার পথই বেছে নিল, যা অত্যন্ত নজিরবিহীন। অনেকে বলছেন ভারতবর্ষে পুতিন আসবে, কিংবা ভারত সরকার চায়নার সঙ্গে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সহাবস্থান করছে বলে বিষয়টা সহজ হয়ে যাচ্ছে। তবে সহজ বা কঠিন যাই হোক, আমেরিকা যেভাবে ভারতকে ট্রিট করার চেষ্টা প্রথম থেকে করেছে, আমার মনে হয় এই পাল্টাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর এরপরেই IMF এর এই ধরনের রিপোর্ট নিঃসন্দেহে ভারতের অর্থনীতিবিদ, ভারত সরকারের কনফিডেন্স বাড়াবেই। আপনারা কিভাবে দেখছেন কমেন্টে জানাবেন। ধন্যবাদ।